এই ভিডিওতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলেমদের কিচ্ছা বলবো। বলতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলেম কোত্থেকে আসলো, না আলম বাইরে ওখান থেকে পড়াশোনার শেষে ওই যে আলেম নাই অনুষ্ঠান করে না, আলেম নাই অনুষ্ঠানের মাধ্যমে তারা আলেম হয়ে বেরোয়। তো এই আলেমদের কিচ্ছা বলবো। কারণ কি? কারণ হইল মাদ্রাসার থেকে যেসব আলেম বেরায় তাদের ব্যাপারে অনেক কথা বলছি, একটু মনে হয় অন্যায় করা হয়েছে, এত সমালোচনা করা উচিত ছিল না, বেচারাদের দোষ না। তো এখন ওদের কৃতিত্ব যখন এই যে মাদ্রাসার থেকে যে আলেম বেরায় তাদের কৃতিত্ব আলোচনা করলাম এত, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলেমদের কৃতিত্ব আলোচনা করব না, এটা ঠিক না। এই জন্য আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলেমদের কৃতিত্ব আলোচনা করব। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলেমদের বলতেছি, তার মানে বুঝেন না খালি ঢাকা বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়। কারণ সব বিশ্ববিদ্যালয়ের যেসব মাস্টার তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলেম মানে বিশ্ববিদ্যালয়ের আলেমদের কিচ্ছা। এখন হয়েছে কি, মাদ্রাসায় পাশ করা আলেমদের ব্যাপারে অনেক সমালোচনা করছি, একটু ভুলই হয়েছে। বেচারারা গরিব মানুষ, অনেক ছেলে আছে এতিম ছেলে ওখানে পড়াশোনা করে, অনেকের আছে এতিম না, বাপে আর একটা বিয়ে করছে, বাড়িতে সৎ মা থাকতে পারে না, দিয়ে দিছে মাদ্রাসায়। আবার অনেকে আছে বাপ মরে গেছে কিংবা ছাড়াছাড়ি হয়ে গেছে, মা পালা পারে না, দিয়ে দিছে মাদ্রাসায়। এরকম প্রচুর বাচ্চা কাচ্চা, গরিব বাচ্চা, এরা ওইখানে পড়াশোনা করছে। এখন ওইখানে যখন পড়াশোনা করে ওইটা কিন্তু অন্য অন্য স্কুলের মতন না। স্কুলে কি করে, জাস্ট যা পড়া সেটা পড়ায় দেয়, কিন্তু মাদ্রাসাগুলা কিন্তু একাডেমির মতন, মানে পড়ার সাথে শিক্ষাও আছে। এটা কি বলে, ইনডক্ট্রিনেশন করায়। মানে ওখানে মাদ্রাসায় বলবে আল্লাহ এক, ওইটা বললেই থামবে না, তাকে দিয়ে জিকির করা শিখাবে যে না আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। তারপরে আল্লাহ একের কনসেপ্টের উপরে কাজ করা শিখাবে। তারপরে এটাকে ওর বেসিক কনসেপ্ট, লাইফের কনসেপ্ট বানাই দিবে, শুধু ওই ইমানের ব্যাপারে না, সমস্ত ব্যাপারেই। মনে করেন খাইতে হবে কেমনে, এই 3 আঙ্গুল দিয়ে খাইতে হবে, দস্তরখানায় খাইতে হবে, কীভাবে বসে খাইতে হবে, ডাইন হাত দিয়ে খাইতে হবে, এইগুলা সে শিখাচ্ছে। যার ফলে কি তার শিক্ষাটা তার মধ্যে ঢুকে যাচ্ছে, প্র্যাকটিস হিসাবে তার জীবনে ঢুকাই দিচ্ছে শিক্ষাটা। ও ছেলে কিন্তু আর কাঁটা চামচ দেখাইতে পারবে না, কারণ কাঁটা চামচ দিয়ে কী করে আমরা, ডাইন হাতের চামচ দিয়ে হয়তো ভাত খাইতেছে, বাও হাতে আবার মনে করেন গোস্তের টুকরে নিয়ে বাও হাত দিয়েও খাইতেছে, 2 হাত দিয়ে খায়। কাঁটা চামচ কাঁটা চামচ খেলে 2 হাত দিয়ে খাওয়া যায়, কিন্তু এখনও তো 2 হাত দিয়ে খায় না। ও বাও হাত দিয়ে খাওয়াকে ওর জীবন থেকে আউট করে দেওয়া হয়েছে, যে এটা গুনার কাজ, এটা তার প্র্যাকটিস করানো হয়েছে, সে যেন কখনো বা হাত দিয়ে না খায়। সে কোনো কিছু দিলে ডাইন হাত দিয়ে দিবে, বা হাত দিয়ে দিবে না। সে তাকে সম্মান করা শেখানো হয়েছে, মুরব্বীদেরকে সম্মান করা শেখানো হয়েছে, কীভাবে সম্মান করতে হবে, কীভাবে সালাম আলাইকুম দিতে হবে, কীভাবে কথা বলতে হবে, এইগুলা ট্রেনিং দেওয়া হয়েছে। এমনকি তাদের যে পুরানো যারা আছে শিক্ষাবিদ বা জ্ঞানী লোক, তাদের নামের সাথে ওরা সবসময় রহেমাহুল্লাহ বলবে, এমনি বলবে না, সম্মানের সাথে নাম বলবে। তাই এত সম্মান করা অবশ্য মানুষের ঠিক না। যাই হোক, এইভাবে তার মধ্যে শিক্ষাকে ঢুকানো হয়েছে, ওটা একাডেমি ধরনের, তাকে ওই ধরনের একটা বিশেষ ধরনের মানুষ হিসাবে গড়ে তোলা হয়েছে। এই গড়ে তোলা হওয়ার কারণে হয় কি, সে আর ওই চেঞ্জ হইতে পারে না, চেঞ্জ হয় না। আর ওই যে হয়ে গেল, সে হয়তো বড় হয়ে বুঝতে পারতেছে যে না, হাদিস রাসূলুল্লাহ পুরাই ফেলতে বলছেন, হাদিস ঠিক আছে জ্ঞানের জন্য পড়া যাবে, কিন্তু ধর্মটা হইলো কোরআন, কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআনটাই ধর্ম। এইটা সে বুঝলো, বড় হয়ে মনে করেন আলেম হওয়ার পরে বুঝছে যে না, কোরআনটাই আসলে ধর্ম, কোরআনকে অনুসরণ করতে হবে। হাদিস জ্ঞানের জন্য পড়া যায়,
কোরআন বোঝার জন্য, কিন্তু হাদিস ধর্ম না, ধর্ম হলো কোরআন। এইটা বোঝার পরেও কিন্তু সে হাদিস ফলো করতে থাকবে, ও দাঁড়িয়ে রাখবেই। কিংবা হাদিসে যেভাবে যা যা করা হয়েছে, যে সব ড্রেস সে ধার্মিক ড্রেস মনে করে ওই রকম ড্রেস পরবেই, কারণ তাকে ছোটোবেলার থেকে ওইভাবে টিউন আপ করে দেওয়া হয়েছে, সে এটা আর ছাড়তে পারবে না। আর্মির মতন যতই শিক্ষা দেওয়া হোক না কেন, ওই অরিজিনালিটি যায় না, কারণ আর্মিকে ওইভাবে শুধু জ্ঞান দেওয়া হয় না, জ্ঞানের সাথে জ্ঞানটাকে শরীর দেহ মনের মধ্যে ঢুকাই দেওয়া হয়, মোল্ডিং করা হয় মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আর্মিতে ঢোকার পরে, যার ফলে কি হয়, সে আর ওইটা চেঞ্জ করতে পারে না। একই জিনিস সে করতেই আছে, একই জিনিস, একই ট্রেনিং নিতেই আছে, একই শিক্ষা সে শিখাই যাইতেছে। বাংলাদেশ আর্মির প্ল্যান, ট্যাকটিস, এভরিথিং, ইন্ডিয়ান আর্মির প্ল্যান, ট্যাকটিস, থট প্রসেস অফিসারদের একই রকম, পাকিস্তানি আর্মির একই রকম। একটা বিশেষ পরিস্থিতিতে একটা ইন্ডিয়ান অফিসার কী করবে আমি জানি, কারণ ওর ট্রেনিং ব্রিটিশ থেকে আসছে, পাকিস্তানি ওইটার ট্রেনিংও ব্রিটিশ থেকে আসছে, আমার ট্রেনিংও ব্রিটিশ থেকে আসছে, একই রকম, একইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, একই রকমের থট প্রসেস, মেন্টাল মেকআপ তৈরি করা হয়েছে। এখন ও যদি আক্রমণ করে, কেমনে আক্রমণ করবে আমি জানি, আর আমি যে প্রতিরক্ষাতে ডিফেন্সে যাব, কোথায় যাব, কীভাবে যাব, ভালো মতন সে জানে। এখন এর থেকে বাইরে আসার যে যদি যাদের বুদ্ধি আছে তারাই জিতে যায়। শুধু বাইরে আসলে হবে না, বাইরে আরও বেটার প্ল্যান নিয়ে বেরো আসতে হবে, বেটার ওয়েতে বেরো আসতে হবে, তারা জিতে। তা যাই হোক, কোনো চেঞ্জ নাই, ড্রিল ফলো করতে আছে। এই যে ব্রিটিশটা চলে গেছে কত বছর আগে, প্রায় 70 বছর আগে, কিন্তু আর্মির একটুও চেঞ্জ হয় নাই, একেবারে পুরাপুরি যা রাখে গেছে সেইভাবেই চলতেছে। পাকিস্তান আর্মি, ইন্ডিয়ান আর্মি, বাংলাদেশ আর্মি, নো চেঞ্জ। তো এই জন্য মাদ্রাসার আলেমদেরকে দোষ দেওয়া যায় না। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা চেঞ্জ করতেছে, ইন্ডিয়ায় বড় একটা চেঞ্জ আসতেছে। অগ্নিপথের মাধ্যমে ইন্ডিয়ায় বড় একটা চেঞ্জ আসতেছে। ইন্ডিয়ান আর্মি এরা বলতেছে যে অর্থনৈতিক কারণ, এটার ওদের কভার স্টোরি, আসল স্টোরি ওইটা না। এই অগ্নিপথ যদি ওরা অ্যাডপ্ট করতে পারে, তাহলে ইন্ডিয়া মিলিটারিলি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এটা কি সে ওই একটা বড় ধরনের চেঞ্জ, অগ্নিপথটা বড় ধরনের চেঞ্জ। আমি বলি, সংক্ষেপে বলতেছি, বিষয়টা হলো কি, আর্মি দুই রকম। একটা হলো প্রফেশনাল আর্মি, বাংলাদেশ আর্মি হলো প্রফেশনাল আর্মি, পাকিস্তানি আর্মি প্রফেশনাল আর্মি, ইন্ডিয়ান আর্মি প্রফেশনাল আর্মি, ইংল্যান্ডের আর্মিও প্রফেশনাল আর্মি ছিল। প্রফেশনাল আর্মি কীরকম, যেমন একটা সৈনিক চাকরিতে ঢুকে সে 17 বা 21 বছর চাকরি করে, তারপরে রিটায়ারমেন্টে যায় অন্য ডিপার্টমেন্টের মতো। 17 বছর বা 21 বছর যে দেশে যে আইন সেরকম চাকরি করে। বাংলাদেশে মনে করেন 21 বছর সৈনিকের চাকরি, যদি একটা প্রমোশন পায় তাহলে 2 বছর বাড়ে, যদি কর্পোরাল হয় আরও 2 বছর বাড়ে, হাবিলদার হইলে আরও, সার্জেন্ট হইলে আরও 2 বছর পাবে, এইভাবে চাকরি বাড়ে। যদি সৈনিক হিসাবে আর প্রমোশন না পায় তাহলে 21 বছর পরে সে রিটায়ার চলে যায়। এই আর্মি হলো প্রফেশনাল আর্মি। এই আর্মিতে কি হয় যে সৈনিকরা অনেক ট্রেন্ড থাকে, সব সৈনিকরাই ট্রেন্ড থাকে, এবং সৈনিকরাই আস্তে আস্তে প্রমোশন পায়, এনসিও হয়। একটা সৈনিক 7-8 বছর চাকরি করার পরে লান্স কর্পোরাল হয়, তারপরে আরও 4-5 বছর চাকরি করার পরে কর্পোরাল হয়। কর্পোরাল কিন্তু সৈনিক না, নন কমিশন অফিসার, সেকেন্ড ক্লাস অফিসার। তারপরে সে আরও 5-7 বছর চাকরি করার পরে সার্জেন্ট হয়। তাই এই সৈনিক থেকে এটা হচ্ছে, তো এটা প্রফেশনাল আর্মি। আর একটা হলো কনস্ক্রিপ্ট আর্মি। কনস্ক্রিপ্ট আর্মিতে কি হয়, কনস্ক্রিপ্ট আর্মিতে মনে করেন আমেরিকান আর্মি, কনস্ক্রিপ্ট আর্মি, তারপরে টার্কিশ আর্মি, কনস্ক্রিপ্ট আর্মি, ইউরোপের অধিকাংশ দেশের আর্মি কনস্ক্রিপ্ট আর্মি। কনস্ক্রিপ্ট আর্মি কি, এই অগ্নিপথের মতন। অগ্নিপথ যদি এই আইনটাকে যদি ইন্ডিয়া চালাই যেতে পারে, তাহলে ইন্ডিয়ান আর্মিও কনস্ক্রিপ্ট আর্মি হয়ে যাবে। কনস্ক্রিপ্ট আর্মি কি আমি সংক্ষেপে বোঝাচ্ছি, মনে করেন একটা পদাতিক ব্যাটালিয়ান, এর সবচেয়ে ছোট অর্গানাইজেশন হচ্ছে সেকশন।
3টা সেকশন মিলে একটা প্লাটুন হয়, 3টা প্লাটুন মিলে একটা কোম্পানি হয়, 4টা কোম্পানি মিলে একটা ব্যাটালিয়ান হয়, এরকম। তা সবচেয়ে নিচে হলো কি সেকশনে মনে করেন 11 জন সৈনিক থাকে, 10 জন থাকে, 11 জন থাকে, মনে ধরলাম 11 জন থাকে, আগে 11 জনই ছিল। তা এই 11 জন সৈনিকের মধ্যে 4 জনের হইল শিক্ষা দীক্ষা দরকার আছে, মিলিটারি ট্রেনিং আসলেই তাদের দরকার, অনেক জ্ঞান দরকার 4 জনের। কি এই 11 জনের মধ্যে একজন থাকে সার্জেন্ট, তার জ্ঞান দরকার, পুরা জ্ঞান, প্র্যাকটিসের ভালো জ্ঞান, একদম সম্পূর্ণ, একদম কোম্পানি কমান্ডার সাহেবের যে জ্ঞান আছে তারও সেই জ্ঞান থাকতে হবে, কারণ নাইলে সে কোম্পানি কমান্ডারে বুঝবে না, একই ছন্দে চলতে পারবে না। তাইলে এর দরকার আছে ওই পুরা জ্ঞান আর মিলিটারি নলেজ পুরাটা। তার সেকেন্ড হচ্ছে একজন কর্পোরাল, তারও কিন্তু পুরা জ্ঞান দরকার আছে, কারণ সে তো হাবিলদারের সেকেন্ড, তার মানে ওই সার্জেন্টের সেকেন্ড, তাহলে সার্জেন্টের যেমন জ্ঞান আছে তারও তার সেরকম জ্ঞান থাকতে হবে, একই লাইনে ট্রেন্ড হইতে হবে, এডুকেটেড, টিউনড আপ অ্যান্ড ট্রেন্ড হইতে হবে, নাইলে কিন্তু সে ওই সার্জেন্টের ডিজাইন অনুযায়ী চলতে পারবে না। যুদ্ধের সময় তো ডিটেল অর্ডার দেওয়া যায় না, শর্ট অর্ডারে কাজ করতে হয়, বাকিটা ড্রিল সেট করা। তাহলে কর্পোরাল, তারপরে মনে করেন 2টা লান্স কর্পোরাল আছে। এই লান্স কর্পোরাল কি, লান্স কর্পোরাল হয়তো একটা এলএমজি চালায়, কিন্তু এক সময় সে প্রমোশন পায় কর্পোরাল হবে, প্রমোশন পায় হাবেলদার হবে, শিক্ষানবিশ এনসিও আর কি ধরে নেওয়া হয়। লান্স কর্পোরাল এনসিও না, কিন্তু বলা যায় শিক্ষানবিশ এনসিও। তাই এই 4 জন লোকের দরকার, মিলিটারি নলেজ দরকার। আর এই 4 জনের পরে 11 জনের মধ্যে 4 গেল, তাহলে থাকলো কয়জন? 7 জন। এই 7 জনের কোনো নলেজ দরকার নাই, এ হলো কামলা। আপনি যদি যে কোনো কামলা ঢাকার শহরে মনে করেন 4টা লেবার জোগাড় করলেন, ওরে কিছুক্ষণ ড্রিল শিখাইলেন, কিছুক্ষণ লেফট রাইট শিখাইলেন, কিছুক্ষণ রাইফেল চালান শিখাইলেন, কিছুই না, গুলি বইরে খালি টিপ দেওয়া, তাহলে এটা শিখাই দিলেন, মনে করেন 7 দিনের ট্রেনিং দিলেন, ওই 7 দিনে এসে ওই 7 জনের কাজ সে করতে পারবে, ওরে চালানো হয়, ওর সৈনিক। তো এই 7 জন তাহলে কি, তার বেশি জ্ঞান দরকার নাই, সে রাইফেলম্যান হিসাবে যে কোনো লোকরে 10-15 দিন ট্রেনিং দিয়ে ওই কাজে ঢুকাই দেওয়া যায়। তাহলে এই 7 জনকে ম্যাসিভ ট্রেনিং দেওয়ার এবং পালার, আর্মির সাথে পালার দরকার নাই। এই 7 জনকে কী করা হয়, এই 7 জনকে বলতে হবে কনস্ক্রিপ্ট। মানে এই 7 জন কেমন, ইন্ডিয়া বলতেছে না 4 বছর চাকরি করবে তারা, কইরা এই 7 জনের রিকোয়ারমেন্ট পুরা করতে পারে এরকম উপযুক্ত হয়ে গেলে 4 বছর পরে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। সে তখন রিজার্ভ হিসাবে, ন্যাশনাল রিজার্ভ হিসাবে থেকে যাবে, তার নাম লিখে রাখবে রিজার্ভিস্ট। যখন যদি প্রেসিডেন্ট কখনো ডাকে, রিজার্ভ ডাকে, তাহলে ও কিন্তু সাথে সাথে এসে জয়েন করতে হবে। ওই 7 পুরা করবে, সে 7 রাইফেলম্যানের স্থান সে পুরা করবে। তাহলে একে সে আর রাখা হচ্ছে না, এ বিভিন্ন চাকরি করতেছে, 4 বছর চাকরি, ইন্ডিয়া 4 বছর প্ল্যান করতেছে অগ্নিপথ, আমেরিকা এটা 2 বছর, ওরা আবার পেনশন কিছুই দেয় না, বাধ্যতামূলক। ওর দেশে আবার আইন আছে, বাধ্যতামূলকভাবে মিলিটারি ট্রেনিং নিতে হবে সবার আমেরিকায়। ইউরোপের অধিকাংশ দেশে আইন আছে যে বাধ্যতামূলকভাবে মিলিটারি ট্রেনিং নিতে হবে, এবং এই ট্রেনিংটা নিয়ে 2 বছরের ট্রেনিং নিয়ে এরা চলে যাচ্ছে। যখন যুদ্ধ লাগতেছে, প্রেসিডেন্ট টাকার সাথে সাথে আইসা ওই 7 জনের জায়গা পুরা করতেছে। আর এই যে 4 জন যাদের প্রকৃত ট্রেনিং দরকার, লান্স কর্পোরাল, আর সার্জেন্ট, এই 4 জন এনসিও, এরা আলাদাভাবে লং কমিশনের হয় এইখান থেকে, এই যে 2 বছর বা 4 বছরের ট্রেনিংয়ে আসে, এর থেকে বাছাই করে ভালো গোড়ালে রাইখায় এনসিও বানায় দেয়, পার্মানেন্ট চাকরি। এরা কিন্তু 20-25 বছর চাকরি করে, পার্মানেন্ট চাকরি। তো এই পার্মানেন্ট চাকরির এনসিওদেরকে কী করা হয়, ফুল ট্রেনিং দেওয়া হয়। এরা ট্রেনিং নেয় প্রায়, বেসিক ট্রেনিংয়ে 2 বছর। এনসিও একাডেমি, আলাদা এনসিও একাডেমি আছে। আমাদের দেশের এনসিও একাডেমি না, কিন্তু আমাদের দেশে ওদের রিক্রুট ট্রেনিং সেন্টারও আছে, এনসিও একাডেমিও আছে। মানে একজন যায় দেখছে যে আমেরিকায় এনসিও একাডেমি আছে, আমরাও একটা বানাই। ওর উদ্দেশ্য কি, সে ওইটা চিন্তা করে নাই, বুঝেও নাই। আসলে এনসিও একাডেমি ফর এনসিও বেসিক ট্রেনিংয়ের জন্য, তারা ডাইরেক্টলি সরকার থেকে, জনগণের মধ্যে থেকে বা ওই কনস্ক্রিপ্টের থেকে রিক্রুট হয়ে বেসিক এনসিও ট্রেনিং নেওয়া হয়। 2 বছর ফুল মিলিটারি ট্রেনিং নিয়ে সে একটা সেকশনে যায় জয়েন করে এনসিও একাডেমি। সে আর ওই রিক্রুট ট্রেনিং সেন্টারের থ্রোতে আসার কোনো দরকার নেই।
আর এনসিও একাডেমি থাকে, আবার অফিসারদের জন্য মিলিটারি একাডেমি থাকে। তারা অফিসাররা সাধারণত 3 বা 4 বছরের ট্রেনিং নেয়। আর এই কনস্ক্রিপ্ট যারা, এদের আর একাডেমি দরকার হয় না, এরা ওই ব্যাটালিয়নের সাথে এসে ট্রেনিং করে, এদের আর ওই ট্রেনিং সেন্টার দরকার নাই। এরা ওই যা সরাসরি ব্যাটালিয়নে আসবে, ওই এনসিওদের আন্ডারে ট্রেনিং নেয় 2 বছর। তো এতে হয় কি, দুইটা জিনিস হয়, যে আর্মির ইনফ্রাস্ট্রাকচার থাকলো, এনসিও অফিসাররা আছে, সৈনিক নাই, যুদ্ধ লাগলে সৈনিক এসে যাচ্ছে। এতে হইল কি, ব্যাটালিয়ান সংখ্যা অনেক বাড়ায় দেওয়া যায়। এখন যেমন যে টাকা দিয়ে 2টা ব্যাটালিয়ান, 1টা ব্যাটালিয়ান চালানো যাবে, তখন ওই একই টাকা দিয়ে 3টা ব্যাটালিয়ান চালানো যাবে। কারণ ওই যে 7 জন তো নাই, আছে এনসিওজ অ্যান্ড অফিসার, সৈনিক যুদ্ধ লাগলে আসবে। তার মানে কি, একই টাকা দিয়ে 3 ব্যাটালিয়ান চালানো যাচ্ছে, তাহলে আর্মি অনেক বড় হয়ে যাচ্ছে। ইন্ডিয়ান আর্মি প্রায় 14 লাখ লোকের আর্মি। যদি এই অগ্নিপাত বাস্তবায়িত হয়, দেখা যাবে 28 লাখ 30 লাখের আর্মি হয়ে যাবে। কারণ ওদের চীনের সাথে আস্তে আস্তে টুকাটুকি লাগতেছে, চীনের সাথে ফাইট করতে গেলে অনেক আর্মি দরকার। এটাতে আর একটা জিনিস হয়, জনগণের মধ্যে অনেক মিলিটারি ট্রেন লোক তৈরি হয়, জনগণ রেজিমেন্টেড হয়ে যায়। সমস্ত উন্নত দেশের দেখবেন, সমস্ত উন্নত দেশে মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক, ইংল্যান্ড ছাড়া অন্য সমস্ত উন্নত দেশে মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক। মিলিটারি ট্রেনিং মানুষকে যে শুধু আর্মি ট্রেনিং দেয় তা না, এটা মানুষকে উন্নত করে, ডেভেলপ করে, ক্যারেক্টার ডেভেলপ করে, সে সারা জীবনের জন্য ডিসিপ্লিনড হয়ে যায়। আরও কিছু কিছু জিনিস আছে, মিলিটারি ট্রেনিংটা মানুষকে উন্নত করে। তো যাই হোক, তা এই যে রিটায়ার্ড আর্মি অফিসার পাটাপাট চাকরি পেয়ে যাওয়ার কারণ কি? সে যে আর্মি অফিসারের ওজন দেখায় চাকরি পায় তা না, তাকে চাকরি দেওয়া হয় কারণ সে ডিসিপ্লিন, তাকে জানে যে মালিকরা ভরসা পায় তারা দিয়ে। সেই রকম ওই কনস্ক্রিপ্ট ট্রেনিং নেওয়ার পরে যদি হয়তো 2 বছর আর্মিতে চাকরি করছে, তারা দেখবেন যে বিভিন্ন সিকিউরিটি ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে পটাপট লোক নিয়ে নিবে লোকজন তারে, কারণ তার কিছুটা ট্রেনিং আছে। তো যাই হোক, এখানে একটু চেঞ্জ, অগ্নিপথে একটু চেঞ্জ দেখা যাচ্ছে। আদারওয়াইজ ওই আর্মি কিন্তু একই রকম, ওই মৌলানা সাহেবদের মতন একেবারে 70 বছর ধরে ব্রিটিশ বাবারা যা শিখাই দিয়ে গেছে ঠিক তাই করে, ঠিক একইভাবে করে, কোনো পরিবর্তন নাই। একটু পান থেকে চুন ফুসলে গালাগালি দিবে, ওই যে ব্রিটিশ আমলে শিখছে 70 বছর আগে, ওইটাই করতে হবে আর্মিতে। একটু এদিক ওদিক করলে গালাগালি দিবে। এই যে স্যালুট, এই স্যালুটের হাতের যদি আঙ্গুলটা এরকম হয়ে থাকে, আপনার পাশ ফেল করাই দিবে। এরকম আঙ্গুল তো ব্রিটিশরা এইভাবে রাখছে, এইভাবে রাখতে হবে, ওইভাবেই শিখে আসছে 70 বছর, নো চেঞ্জ। ঠিক আর্মি যেরকম, মৌলানা সাহেবরাও সেরকম। ওই ইমাম হানিফা সাহেব শিখাইছে যেটা, ওই রকম দাঁড়িয়ে রাখতে হবে, ওই রকমভাবে জামা কাপড় পরতে হবে, ওই চাল চলন, একটু এদিক থেকে ওদিক করতে পারবেন না। ওদের মধ্যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে কোনো কথা নাই, তা আর্মির মতন না, আর্মির যে মৌলানা সাহেবরা পুরাপুরি আর্মির মতন, আধা আর্মি। আচ্ছা, রিসার্চ ডেভেলপমেন্ট বলে কোনো কথা নাই, এটা জানা কথা। আজকাল দেখা যাচ্ছে যে কোরআন যদি বুঝতে হয় তাইলে কিন্তু কসমোলজি জানতে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি জানতে হয়। তাহলে ওদের সিলেবাসে, ওদের পড়াশোনার মধ্যে কসমোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকা উচিত ছিল। কোরআন যদি বুঝতে হয়, ইসলামিক হিস্ট্রি জানতে হবে, হিস্ট্রি পড়তে গেলে জিওগ্রাফি জানতে হবে, তাহলে হিস্ট্রি, জিওগ্রাফি থাকা উচিত ছিল। কোরআন বুঝতে হলে পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে, তাহলে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট থাকা উচিত ছিল। তাহলে এই সব সাবজেক্ট পড়ে তারপরে কোরআন অ্যানালিসিস করে হাদিস পড়ার দরকার ছিল, রাসূলুল্লাহর জীবনী পড়ার দরকার ছিল। সামগ্রিকভাবে একটা ছেলেকে ধর্মীয় শিক্ষা দেওয়া উচিত ছিল সামগ্রিকভাবে। এবং এইটা কিভাবে হইতো, এই যে নতুন জ্ঞান আসবে, কতটুকু আসবে, কোথায় আসবে, কোন ক্লাসে আসবে, এটার জন্য ওদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল থাকা উচিত ছিল মাদ্রাসায়। বাইরের লোক যায় এটা করে দিলে আবার ঠিক হবে না। বাইরের লোক যায় যদি ওদের সিলেবাস ঠিক করে দেয়, তাহলে ওটা অ্যাকসেপ্টেবল হবে না। ও বাইরের লোক যোগ্য না ওদের সিলেবাস ঠিক করার জন্য। ওদের সিলেবাস এবং ওদের পাঠ্যপুস্তক, ওদের মধ্যেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল তৈরি করতে হবে এবং শিক্ষাকে ক্রমান্বয়ে উন্নত করতে হবে। কিন্তু তারা করে না, কারণ ওরা
প্রাচীন সিস্টেমকে শক্তভাবে ধরে রাখে। রিসার্চ ডেভেলপমেন্টের চিন্তাই তারা করে না। ওরে বাপ, গুনার কাজ, নতুন জিনিস আসতেই পারবে না। ওই রহমাহুল্লারা যেটা দিয়ে গেছে তার বাইরে যাওয়া যাবে না। তাই শুধু তো রহমাহুল্লারা দেয় না, এই ব্রিটিশ সাহেবরাও দিছে। 1858 সালে বিশাল বিদ্রোহ হয়ে গেল, মুসলমানরা বিদ্রোহ করলো। তখন ব্রিটিশরা আবার মুসলমানদের দিকে একটু নজর দিল, নজর দিয়ে বুঝতে পারলো যে এই মাদ্রাসা শিক্ষায় গোলমাল আছে। তখন তার 5-6 বছর পরেই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হইতে হইলো, আহলে হাদিসের মাদ্রাসা প্রতিষ্ঠা হইতে হইলো। তাদেরকে আর কি পৃষ্ঠপোষকতা করলো আর কি ব্রিটিশ সাহেবরা, টাকা পয়সা দিল এবং তাদের সিলেবাসটা ঠিক করে দিল। কোরআন বাদে হাদিস টাদিস সব ঠিক আছে, কোরআন নেই, কোরআন বাদ দিয়ে হাদিস টাদিসের মাধ্যমে সুন্নি ইসলামের মধ্যে আবার সেই অটোমানের সুন্নি না, ওই যে আহলে হাদিস ইসলাম, এইগুলা তারা ঠিকঠাক করছে, সিলেবাস বানাই দিছে। এই যে ব্রিটিশ সাহেবরা সিলেবাস হাদিসের মাধ্যমে সিলেবাস বানাই দিল, যেটার মধ্যে কোরআন নাই, কোরআন পড়ে না। মৌলানা সাহেবরা কিন্তু কোরআনের উপরে গবেষণা করে না, পড়াশোনাও করে না। এই মাদ্রাসার থেকে যারা আলেম হয় তারা হলো হাদিসের উপর পড়ে আলেম হয়, এরা কোরআন পড়ে না। কোরআন পড়ে আলেম, কোরআন হলো মুখস্থ করে, আরবি মুখস্থ, আরবি জানে না, মুখস্থ করে এবং সুললিত তরতিলের সাথে পাঠ করা শিখে। কিন্তু এটা বোঝেও না, এটার ব্যাখ্যা ট্যাখ্যাও বোঝে না। এইটার থেকে যে ইসলাম যে কোরআন, এই কনসেপ্টই নাই ওদের। ধারণা হলো ইসলাম হলো হাদিস। তো এই যে ব্রিটিশরা সিলেবাস তৈরি করে দিয়ে গেছে, দিয়ে চলে গেছে 70 বছর আগে। এই 70 বছরেও তারা একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে যে তারা সহি ইসলামে ফেরত আসবে, যেটাতে কোরআন বোঝা যায়, কোরআনের ইসলামে চলে আসবে ধীরে ধীরে, এটা হয় নাই। ওটা ঠিক 1947 সালে 15ই আগস্টে যেরকম ছিল ঠিক সেরকমই আছে। চেঞ্জ, নো চেঞ্জ, নো চেঞ্জ, ওই আর্মির মতন, নো চেঞ্জ। খালি আর্মিরে দোষ দিলে আবার আর্মি রাগ করবে। পুলিশের কথা একটু বলে নি, পুলিশ, এই দেখেন বাংলাদেশের পুলিশ ওই একই, এটাও কিন্তু এই বাংলাদেশের পুলিশ এটাও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলেমরাই চালায়। পুলিশ চালাইতে তো মাদ্রাসার আলেম আসে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলেমরা বিসিএস হইয়া পুলিশ চালায়। এই পুলিশ ওই ব্রিটিশ সাহেবরা যেটা বানাই দিয়ে গেছিল সেইটাই আছে, নো চেঞ্জ। ঠিক একই, মেইন স্ট্রাকচারটা একই, ওটার উপরে জিনিসপত্র লাগছে, একটু সুন্দর হয়েছে, সাজাইছে, কিন্তু জিনিসটা একই রয়েছে। ওই ব্রিটিশ সাহেবরা বানাই দিয়ে গেছিল, ওই ব্রিটিশ সাহেবরা যেভাবে বানাইছিল সেইভাবেই আছে, নো চেঞ্জ। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলেমদের কৃতিত্ব। সব আলেম একই আলেম। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলেম বলেন, বাংলাদেশ মিলিটারি একাডেমির আলেম বলেন, আর মাদ্রাসার আলেম বলেন, সব আলেম একই আলেম। তো যাই হোক, এই যে পুলিশ বাহিনী, এখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলেমদের একটা বিরাট ভূমিকা আছে, বিসিএস তো এরাই করে। এই যে মনে করেন ব্রিটিশ আর্মি, তো ব্রিটিশ আর্মি তো অসুবিধা কি বলতেছি, জিনিসটা বলতেছি না, ভেঙ্গে না করলে বোঝা যাবে না। ব্রিটিশ আর্মি কেমন ছিল? ব্রিটিশ আর্মি না, ব্রিটিশ পুলিশ। তা ব্রিটিশের যে পুলিশ, ব্রিটিশ দেখছে, ব্রিটিশের একজন সাহেব দেখছে যে পুলিশ কি করবে? পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা করবে। তাহলে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য কি দরকার? থানা দরকার। তাহলে থানা বানাইছে। তাহলে জেলার প্রশাসক হইল ব্রিটিশ সাহেব, জেলার প্রশাসক। তখন জেলা ছিল বড় বড়, আর ওই জেলায় অনেক থানা ছিল। থানায় চালাইতো কেনা? ওই পুলিশের ওসি। তাহলে থানায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তাহলে পুলিশের ওসি দরকার। এবং সেখানে দিছে 27 জন পুলিশ। ব্রিটিশ আমল থেকে আইন 27 জন পুলিশ, 27 জন পুলিশ, কয়েকজন ইন্সপেক্টর এবং একজন ওসি সাহেব, যিনি ওই পুলিশ থেকে প্রমোশন পাইতে ইন্সপেক্টর হয়েছে। বুইরা গাগু, দিন রে রাত, রাত্রে দিন করে দিতে পারে এরকম লোক থানার ওসি। শান্তি শৃঙ্খলা রক্ষা হবে না মানে ওর ভাব হবে। পুরাপুরি শান্তি শৃঙ্খলা রক্ষা করে গেছে তারা, কারণ ওর সৈনিক থেকে আস্তে আস্তে ওসি হয়েছে এবং বুইরা হয়ে গেছে এই কাম করতে করতে।
এই অজপাড়াগায় থানার মধ্যে থাকে 27 জন পুলিশ আছে, ওইখানে চারিদিকে এসে শান্তি শৃঙ্খলা রক্ষা করতেছে। আপনি বিশৃঙ্খলা কোনো কিছু দেখবেনই না চারিদিকে। এই হলো তাদের 27 জন পুলিশের থানা। তাহলে 27 জন করে দিল থানাগুলাতে, মনে করেন 50টা থানা আছে, 27 জন করে দিল। আর ডিসি সাহেবের কি দরকার? আর ডিসি সাহেবের দরকার হলো নিজের প্রোটেকশন, কারণ উনি জানে উনি সাদা চামড়া। তাহলে নিজের প্রোটেকশনটা কেমন দরকার? তখনকার দিনের মানুষ হঠাৎ করে ওই সরাস টরাস করতো, আন্দোলন করতো। আন্দোলন করলে হইল কি, মনে করেন বিশাল একজন নেতা বক্তৃতা দিয়ে সেখান থেকে মিছিল করে আইসা ডিসি সাহেবের অফিসে আক্রমণ করতে আসতো। তখন ডিসি সাহেবই মেইন টার্গেট ছিল। রানী তো লন্ডনে থাকতো, ওরা ধরবো কেমনে? ডিসি সাহেব হলো মেইন টার্গেট। এখন ডিসি সাহেবের অফিসের দিকে আগায় আসতেছে, মনে করেন এক বিশাল মিছিল। দেখেন এই মিছিলকে ঠেকাইতে হবে, ডিসি সাহেবরে বাঁচাইতে হবে। তাইলে ডিসি সাহেবের দরকার হয়তো কি 400-500 পুলিশ, 500 পুলিশ। এই 500 পুলিশের কাজ ছিল বড় বড় মব আসলে আইনে, কিন্তু এই মব ঠেকানোর আইন কিন্তু স্পষ্টভাবে লেখা আছে আইনের বইতে, দেখবেন। এমনকি আর্মির আইনের বইতেও মব ঠেকানোর এই যে এই মানুষের জনগণ আসলে কীভাবে ঠেকাইতে হবে সেটা লেখা আছে। আসতে হবে, ফিতা বানতে হবে, ডিক্লেয়ার করতে হবে, গুলির অর্ডার দিতে হবে। এবং ওইখানে পুলিশের অর্ডার হইলো পায়ে গুলি করা, কিন্তু ওই সময় কিন্তু আবার অর্ডার হইলো ডাইরেক্ট শুট টু কিল করা, মানে মারতে হবে গুলি করে। তা এরকম, তাহলে 500 পুলিশ তার দরকার ছিল কি, ওই মাঝে মাঝে যে বছরে 1-2বার মিছিল আসবে শীতকালে মানুষের বাঙালিরা একটু আন্দোলন করতে চাইতো, পৌষ মাস তো ধান টান উঠতো, তারপরে একটু আন্দোলন আর কি। তা আন্দোলনে আসতেছে ডিসি সাহেবের দিকে, মনে করেন 20,000 লোক আসতেছে। এই সময় মনে করেন 500 পুলিশ দিয়া ফিরেই দিতে হবে, 500 পুলিশ। তাহলে এই 500 পুলিশ, এই জন্য দেখবেন রিজার্ভ পুলিশ বলে একটা জিনিস আছে, এখানে 400-500 পুলিশ থাকে। এ মনে করেন ঢাকার রাজারবাগে থাকে। যেখানেই দেখবেন পুরান আমলের ডিসি সাহেবের বাসাগুলা কিন্তু এখনও আছে। মনে করেন খুলনার ব্রিটিশের ডিসি সাহেব কোথায় থাকতো? ওই জেলা স্কুলের পাশে থাকতো ডিসি সাহেবের বাসা, এখনও আছে ওইখানে ডিসি সাহেবের বাসা, জেলা স্কুলের পাশে, খুলনা জেলা স্কুল, নদীর পাড়ে। এবং সে তার বাড়ির সাথে জাহাজ 2টা লঞ্চ টঞ্চও আছে বেড়ানোর জন্য। তখন ব্রিটিশ আমলে ছিল। জেলা স্কুলের পাড়ে ব্রিটিশ সাহেবের বাসা। আর এই জেলা স্কুলের মাঠের এই পারে হইল রিজার্ভ পুলিশের বিরাট বড় একটা ক্যাম্প, ওইখানে সবসময় 400-500 পুলিশ থাকে। তাইলে ডিসি সাহেবের সাথে নাই, ডিসি সাহেবের থেকে 200 গজ দূরে। কারণ একেবারে সবসময় যদি পুলিশ দিয়ে ঘিরে থাকে তাহলে মানুষে বলবে উনি ডরায়, এটা দেখানো যাবে না, উনি ডরায় এটা দেখানো যাবে না। আবার ওনার তো আসলেই হুমকি আছে, লাইফ থ্রেট আছে, অতএব রিজার্ভ পুলিশটা থাকতে হবে কাছেই। যশোরেও দেখেন, যেখানে এই পুরানো ডিস্ট্রিক্ট, ব্রিটিশ আমলের যে ডিস্ট্রিক্টগুলো আছে, 16-17টা ডিস্ট্রিক্ট আছে বাংলাদেশে ব্রিটিশ আমলের, সেইখানে দেখবেন ওই ডিসি সাহেবের বাসার 200-300 গজের মধ্যে দেখবেন রিজার্ভ পুলিশের ক্যাম্প, এবং ওখানে 400-500 পুলিশ থাকে। এবং এদের কাজ ছিল কি, এদের কাজ ছিল মিছিল আসলে মিছিলকে ফিরাই দেওয়া, লাঠি মারা, ডান্ডা মাইরা মিছিল ফিরাই দেওয়া, এটি হলো মূল কাজ, আর কোনো তেমন কাজ নেই। এই যে রাজারবাগটার দেখবেন পাশেই হইতেছে বেলি রোডের ওই যে ডিসি সাহেবদের বাসা, ডিসি জজ, এদের সাদা চামড়া লোকদের বাচ্চা থাকতো ওই বেলি রোড দিয়ে। এবং বেলি রোডের ওখানেই রাজারবাগ, মানে সাদা চামড়ার উপরে যদি দলবদ্ধ হামলা হয় ওই রাজারবাগ থেকে কুইকলি পুলিশ যায় তাদেরকে প্রোটেকশন দিবে। এটাই হলো কনসেপ্ট। তো এই ডিজাইনের পুলিশ এখনও রয়ে গেছে। তাহলে ব্রিটিশ আমলের পুলিশের মূল কাজ ছিল হইল মিছিল ঠেকানো পুলিশ। তো এই মিছিল ঠেকানো পুলিশ এখনও ভালো মিছিল ঠেকায়। মিছিল হইলে আর কোনো কথা নাই, কারণ ট্রেনিং তো এরকম, পুলিশের ট্রেনিং তো এরকম, বেসিক্যালি এরকম। মিছিল হইলে আর কোনো কথা নাই, ভালো মিছিল কন্ট্রোল করতে পারে এখনও পুলিশ। এই হলো ব্রিটিশ আমলের পুলিশ, এখনও রয়ে গেছে। ওই পুলিশের তাহলে কী হলো, তার ইন্সপেক্টর দরকার, ঘাঘু ইন্সপেক্টর যে গ্রামে থাকবে, শান্তি শৃঙ্খলা রক্ষা করে যাবে। আর দরকার হলো কিছু ফোর্স, যারা লাইট হেল পুলিশ আর কি, যারা ডিসি সাহেবের আশেপাশে থাকবে এবং ডিসি সাহেবকে মিছিল হইতে, গণ আন্দোলন হইতে রক্ষা করবে আর কি।
তা এইরকম এই ডিজাইনের পুলিশ তারা তৈরি করছিল এবং থ্রি পয়েন্ট এন্ট্রি ছিল। 3 পয়েন্ট এন্ট্রি কি, এই সৈনিক হিসাবে একদল পুলিশ এন্ট্রি হইতো যারা ওই লাইটাল হইতো আর কি, সে সিপাহি, লান্স কর্পোরাল, সার্জেন্ট হয়ে রিটায়ার করে যেত। আর এক পার্টি যারা নাকি ভালো ইংলিশ বলতে পারতো, ব্রিটিশ সাহেবের সাথে কথা বলতে হইতো, এটা হলো ইন্সপেক্টর বাহিনী। তারা SI, ইন্সপেক্টর, OC এই লেভেল। এরা লোকাল দেশি বাঙালি, ইংলিশ বলতে পারতো, একটু শিক্ষিত। তারা ইন্সপেক্টর, OC হইতো। আর তার উপরে হলো ইংল্যান্ড থেকে আসতো CSP অফিসাররা। CSP অফিসাররা সাদা চামড়া, ইংল্যান্ড থেকে আসতো। তাহলে 3 টায়ার ছিল এই দেশের পুলিশ। আচ্ছা, কিন্তু এই যে 3 পয়েন্ট এন্ট্রি কিন্তু এই ব্রিটিশ ভারতের ছিল। খোদ ব্রিটেনে কিন্তু এই 3 পয়েন্ট এন্ট্রি নাই। ব্রিটেনে কিন্তু 3 পয়েন্ট এন্ট্রি নাই। ব্রিটেনে একটা লোক পুলিশের কনস্টেবল হিসাবে ঢোকে এবং প্রমোশন পাইতে পাইতে, সে যদি যোগ্যতা অর্জন করতে পারে, আস্তে আস্তে প্রমোশন পাইতে পাইতে সে IG হয়ে রিটায়ার যায়। ওটাকে IG-কে ওরা হেড কনস্টেবল বলে। একদম কনস্টেবল বলে হয়ে ঢুকতেছে, IG-কে ওরা হেড কনস্টেবল বলে, কারণ হইতেছে ও তো নিজে কনস্টেবল চাকরি প্রথম করছে, এই জন্য সে লজ্জা পায় না। আমাদের দেশের হিসাবে IG আর কি, IG হয়ে সে রিটায়ার করে। 1 পয়েন্ট এন্ট্রি। আচ্ছা, 1 পয়েন্ট এন্ট্রি ব্রিটেনে সম্ভব, আমাদের দেশে সম্ভব না। আমাদের দেশে তো শিক্ষিত লোক নেই, আমাদের দেশে 1 পয়েন্ট সম্ভব না। কিন্তু তাই বলে যে 3 পয়েন্ট এন্ট্রি যেটা ব্রিটিশরা চালাই গেছে, এইটারও আমাদের দেশে দরকার নাই, স্পষ্টভাবে দরকার নেই। আমাদের দেশের দরকার, অর্থাৎ সামাজিক অবস্থা, শিক্ষার অবস্থা দেখে দরকার হলো 2 পয়েন্ট এন্ট্রি। 2 পয়েন্ট এন্ট্রি দরকার। একটা ছেলে ক্লাস ম্যাট্রিক পাস করবে, সিপাহী হিসেবে ঢুকবে, সে সার্জেন্ট হয়ে রিটায়ার যাবে, শেষ, লাইটেল পুলিশ। আর যদি BCS পাস করতে পারে, সে SI হয়ে ঢুকবে, IG হয়ে রিটায়ার যাবে। তাইলে কি হবে, BCS যদি SI হয়ে ঢুকতো, তাইলে কিন্তু সে ওই পুলিশের যে মূল কাজটার প্রতি তার মেকআপটা তৈরি হইতো। সে প্রথম চাকরিতেই ঢুকতেছে, ঢুকেই দেখতেছে পুলিশের মূল কাজটা কি, ইনভেস্টিগেশন, আসামি ধরা, ইনভেস্টিগেশন করা, ওইটাকে কেস সাজানো, কোর্টে যায় ওটা শাস্তি দেওয়া, এই মূল কাজটার প্রতি তার ফোকাসটা তৈরি হতো। সে মন মগজে ওই দিকে চলে যেত, ওই BCS অফিসার। সে SI, তারপরে ইন্সপেক্টর, থানার OC, তারপরে একসময় DSP, SP, DIG, IG হয়ে রিটায়ার যেত। তাইলে কিন্তু আমাদের দেশের পুলিশ অনেক উন্নত হয়ে যাবে। এই যে যারা নাকি এখন ইন্সপেক্টর হিসেবে ঢুকছে, এরা কিন্তু অনেক কোয়ালিফাইড ছেলে, কোয়ালিফাইড, খুব ভালো ছাত্র। এদেরকে জাস্ট একটা সরকারের উচিত একটা ডিক্লারেশন দিয়ে জাস্ট বলে ঘোষণা করে দেওয়া যায় এরা BCS এখন থেকে। নতুন BCS অফিসার বেরোলে সরাসরি SI-তে দিয়ে দেবে। আর যখন যারা ইন্সপেক্টর আছে, এদেরকে প্রমোশনের দরজা খুলে দেওয়া উচিত। প্রমোশনের দরজা খুলে দিয়ে IG বলতে হয়ে যাক, কিছু স্যাক্রিফাইস না করলে তো পুলিশ ঠিক হবে না। একটা সময় একটা স্যাক্রিফাইস করে দিলে যে না, এখন যে ইন্সপেক্টর হিসেবে যারা ঢুকছে এরা খুব ভালো ভালো ছেলে, অনেক ইন্টারভিউ, অনেক পরীক্ষা দিয়ে ঢুকছে, জাস্ট ডিক্লেয়ার করে দেওয়া উচিত যে এরা BCS অফিসার সরকারের। এরা প্রমোশন পাইতে পাইতে চলে যাবে, নিচের থেকে যখন নতুন আসবে, নতুনগুলো আসলেই BCS অফিসাররা ইন্সপেক্টর থেকে হয়ে আসবে। এটা খুবই দরকার। কারণ হলো কি, পুলিশের মূল কাজ কি? পুলিশের মূল কাজ হইতেছে থানায়। বাকি যেগুলো SP টেসপি আছে, এরা হলো থানার রিপোর্টকে যেন ঠিক মতন ফাংশন করে সেইটাই দেখে মূলত। SPর আরও কাজ আছে, ওইটা পরে আসতেছি। কিন্তু পুলিশের মূল কাজ হলো থানায়। থানায় কি করে, যদি একটা মার্ডার হইলো কিংবা একটা ডাকাতি হইলো, সেই জায়গাটায় যদি ভালো করে ইনভেস্টিগেশন করা যায়, ভালো করে সাক্ষী টাক্ষী নেওয়া যায়, ভালো করে আসামিকে ধরা যায়, আসামিকে ধইরে যদি সাজা দেওয়া যায় কোর্টে, তাইলে অপরাধ দমন হবে, 1 নম্বর। তাইলে মূল কাজ কি থানায়? এই যে ইনভেস্টিগেশন অফিসারদের কাজ, IOদের কাজ, এইটাই হলো পুলিশের মূল কাজ। এবং এদের ইনচার্জ হিসাবে থাকে হলো একজন OC, কোঅর্ডিনেটর। আর থানায় যে আরও কতগুলো যে সার্জেন্ট, হাবিলদার, নায়ক এগুলো থাকে, এইগুলোর আসলে কোনো দরকার নাই। এগুলারে অন্য জায়গায় পাঠিয়ে দিলেই হয়। থানায় থাকবে ইন্সপেক্টররা শুধু, ওই ডাইরেক্ট OC। আর থানার সিকিউরিটি ওই
সিকিউরেক্স কোম্পানি, বিভিন্ন যে সিকিউরিটি কোম্পানি আছে না ঢাকায়, যে সিকিউরিটি কোম্পানির দায়িত্ব দিলেই হয় যে থানার সিকিউরিটি দিবা, ব্যাস। থানার এইসব ওই দরকারই নেই আসলে। তাহলে মূল কাজ হলো ইনভেস্টিগেশন করা, এটা। এখন এরপর আর একটা কাজ আছে পুলিশের। তাহলে থানা ঠিক হইলে কিন্তু সব ঠিক। তাহলে থানা ঠিক করার জন্য দিতে হবে ডাইরেক্ট বিসিএস অফিসার এসআই হিসেবে দিতে হবে, এবং সে এখান থেকে থানার কাজ শেষ করে তারপরে ডিএসপি এএসপি যা হয় হবে। তাহলে এই ডাইরেক্ট বিসিএস অফিসার দিলে দুইটা কাজ হবে। সে বলবেন যে সে ইনভেস্টিগেশন জানে না, সে শিখে নিবে, এই জন্য সে বিসিএস অফিসার। এবং দুই নাম্বার কথা হলো কি, সে ঘুষ খাবে না, কারণ সে জানে যে ঘুষ খাইলে বদনাম হয়ে গেলে, রেকর্ডে ঘুষের অভিযোগ থাকলে সে আইজি হইতে পারবে না, প্রমোশন পাবে না আর। অতএব সে সৎ হবে এবং সে কাজে সিরিয়াস হবে, কারণ তার রেকর্ড মেনটেন হচ্ছে এবং তার ভবিষ্যৎ আসবে আইজি পর্যন্ত। তাইলে জাস্ট আপনি যদি বিসিএস অফিসার এসআই থেকে দেওয়া শুরু করেন, দেশের পরিস্থিতি পাল্টে যাবে। এবং তাকে রিকোয়েস্ট করে টলানোও যাবে না, কারণ সে বিসিএস অফিসার। তাকে যে এখন যে থানায় যায় একজন এমপি সাহেব বা চেয়ারম্যান সাহেব দামকি দিয়ে একটা কাম করে আসতেছে, দামকি দিয়ে আর কাজ করা যাবে না, কারণ ওইখানে তখন ইন্সপেক্টররা সব বিসিএস অফিসার। ওরা দামকি দিলে কাজ হবে না, দামকি দিলে উল্টা ফল হবে তখন। দুই নম্বর, সে ঘুষ খাবে না। তিন নম্বর, সে কোনো তার থানায় কোনো যদি কোনো অপরাধ সংগঠিত হয়, তার মাথা খারাপ হয়ে যাবে যে কেমনে করে হইল, সে ওই ইনভেস্টিগেশন করে দমন করে ছাড়বে, কারণ তার ভবিষ্যৎ আছে এবং সে অনেক শিক্ষিত, টিউন্ড। এইটা একটা জিনিস। 2.20 এটা হলো সৈনিক হিসাবে ঢুকবে আর একটা বিসিএস হয়ে ঢুকবে, বাস শেষ। ইন্সপেক্টর ক্যান্সেল করে দেওয়া উচিত। আর এখন যারা ইন্সপেক্টর হিসেবে ঢুকে গেছে এদেরকে বিসিএস হিসেবে ডিক্লেয়ার করে দেওয়া হোক, প্রমোশন দিয়ে আইজি হয়ে যাক, কোনো অসুবিধা নেই। এই থানাকে সংশোধন করার দরকার আছে। এই জন্য অনেক দিন দেখলাম যে ব্রিটিশ বাবারা যেটা করে দেখেছে সেটা তো আর বাঙালি চেঞ্জ করতে পারতেছে না। দেখলাম যে সেই ইংল্যান্ড থেকেই এক্সপার্ট নিয়ে আসছে, অনেক দিন পর্যন্ত এক্সপার্ট ঘোরাঘুরি করলো বাংলাদেশে, কিন্তু আলটিমেটলি ওই হুজুরের মতন যা ছিল তাই। আর্মি চেঞ্জ হয় নাই, পুলিশ চেঞ্জ হয় নাই। পুলিশের আর একটা কাজ আছে, এই যে শহরে অনেক গোলমাল টোলমাল হয়, দাঙ্গা ফাসাদ হয়, এই দাঙ্গা ফাসাদ গোলমাল ঠেকানোর দায়িত্ব এসপির উপরে থাকা উচিত, কোনো থানার উপরে না। এখনও নাই, এটা দাঙ্গা ফাসাদ এগুলো এসপিরাই দমন করে। তাহলে এসপির একটা ফোর্স দরকার আছে। এই ফোর্স কি? এই ফোর্স কিন্তু পুলিশ না। এসপির আন্ডারে আরও কিছু ব্যাটালিয়ান থাকে। এসপি বা মনে করেন ঢাকা শহর একজন ডিআইজির আন্ডারে আছে, কিংবা দুইজন ডিআইজির আন্ডারে আছে, কিংবা একজন ডিআইজির আন্ডারে আছে। সেই ডিআইজির আন্ডারে কিছু ফোর্স থাকে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, যেমন জেন্ডারম্যারি, এরা ওই লাইটেল বাহিনী। বাংলাদেশে যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে এপি ব্যাটালিয়ান আছে, এসপি সাহেবের আন্ডারে 3-4টা এপি ব্যাটালিয়ান ঢাকার বিভিন্ন জায়গায় থাকবে। যদি কোনো মিছিল টিছিল গোলমাল টোলমাল হয়, কোনো এলাকায় যদি রাত্রে সিকিউরিটির অভাব হয়, পেট্রোলিংয়ের দরকার হয়, কোনো কোনো এলাকা আছে যেমন হাতির ঝিলে রাত্রে পাহারা দেওয়ার দরকার আছে, এই সব জায়গায় যে রেগুলার পেট্রোলিং ওই এপি ব্যাটালিয়ান থেকে এসে করবে, বা ওই জেন্ডারম্যারি বলে এটাকে অন্যান্য দেশে, জেন্ডারম্যারিরা করবে, গাড়িতে করে টহল দেবে। এগুলো এসপি সাহেবের দায়িত্ব, এগুলো থানার দায়িত্ব না। থানার কাজ হলো অপরাধ সংগঠিত হলে কারেক্ট ইনভেস্টিগেশন, আসামিকে ধরা, তাকে শাস্তির ব্যবস্থা করা, পুরাপুরি একটা লিগ্যাল ম্যাটার, আইনের ব্যাপার। তারপর যখন এসপির লেভেলে চলে আসলো, এসপির আন্ডারে থাকবে 4-5টা ব্যাটালিয়ান, এই যে বিজিবি স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, এইগুলাও এসপির আন্ডারে করে দেওয়া যেতে পারে। তো এইগুলা দিয়ে সে পেট্রোলিংয়ের ব্যবস্থা করবে, কিংবা দাঙ্গা ফাসাদ হইলে কিংবা মিছিল হইলে ওই মিছিল ঠেকানোর কাজ করবে, কিংবা ভিআইপি প্রোটেকশন যেগুলো আছে, বিভিন্ন রাষ্ট্রদূতদের বাসা বাড়ি পাহারা দিতে হয়, সেই পাহারা দেওয়া হবে। তারপরে বড় বড় মন্ত্রী মিনিস্টারদের বাড়িতে পাহারা দেওয়ার দরকার হয়, ওইগুলো পাহারা দেওয়া হবে। ওইগুলো সব এসপি করবে, এসপির অফিস করবে। বিভিন্ন মনে করেন 8-10টা ব্যাটালিয়ান ঢাকায় থাকলেই হয়, কিংবা 15টা ব্যাটালিয়ান থাকলেও ছেড়ে দিয়ে মন্ত্রী মিনিস্টারদের বাড়ি পাহারা, ওই কী করার নাম, অ্যাম্বাসেডারদের বাড়ি পাহারা, রাস্তা পাহারা, পেট্রোলিং, দাঙ্গা ফাসাদ মোকাবেলা সব হয়ে যাবে। ওটা এসপির কাজ। আচ্ছা,
এবং ওই ব্যাটালিয়ানগুলোতে জাস্ট 2 জন বিসিএস 1 জন বিসিএস অফিসার থাকলে হয়, বাকি ওই সৈনিক প্রমোশন পায় যদি কোম্পানি কমান্ডার হয়ে যায় কিংবা ব্যাটালিয়ান 2IC হয়ে যায়, নো প্রমোশন প্রবলেম। ভালো সৈনিক হইলে প্রমোশন পাইতে পাইতে সে ওয়ারেন্ট অফিসার হবে, ওখান থেকে সে কোম্পানি কমান্ডার হবে, সে ব্যাটালিয়ান 2IC হবে, কোনো কিংবা ব্যাটালিয়ানের সিও পর্যন্ত হইতে পারে সৈনিক থেকে। ওইগুলা পুলিশ হওয়া উচিত আলাদা, মানে ওইগুলো জেন্ডারবেরি বা এপি ব্যাটালিয়ান এই ধরনের নাম দেওয়া উচিত। রায়ট পুলিশ, এই পুলিশ ড্রেস আলাদা হওয়া উচিত, এগুলোকে পুলিশ বলাই ঠিক না, অন্য কোনো নাম দেওয়া উচিত, যেমন বিজিবি, যেমন জেন্ডারমেরি এই ধরনের নাম। পুলিশ বলতে বোঝাবে খাকি পোশাক পরা থানার পুলিশ এবং তারা অফিসার, ডাইরেক্ট থানায় কোনো বিসিএস অফিসার তারা কেউ থাকবে না, অল বিসিএস শুরু করবে থানার থেকে, এবং থানার সিকিউরিটিকে দিবে ওই সিকিউরিক্স কোম্পানি আছে না, বিভিন্ন সিকিউরিটি কোম্পানির দিয়ে দিলেই হয়, মানে পুলিশে যাওয়ারই দরকার নেই। মানে শুধু যখন ওই যে আসামি নিয়ে যাইতে হবে তখন ওই যে রিকুইজিশন দিলেই হয় এসপি সাহেবের কাছ থেকে, কিংবা ইয়ের থেকে জেলা পুলিশের ওখান থেকে জেল পুলিশ পাঠাইলেও হয় যে থানার থেকে আসামি নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এরকম 2 পয়েন্ট এন্ট্রি আমাদের দেশে করা উচিত ছিল। 2 পয়েন্ট এন্ট্রি 3 পয়েন্ট এন্ট্রি কোনো ভালো সিস্টেম না, ব্রিটিশরা করছে। আমাদের পুলিশ বহুত দিন চিন্তা ভাবনা করে সমস্ত, এমনকি আপনি যদি পুলিশের বড় বড় আইজি সাহেবদেরকে জিজ্ঞেস করেন তাহলে বলবে যে হ্যাঁ 2 পয়েন্ট এন্ট্রি হওয়া উচিত, ইন্সপেক্টরের লেভেলটা থাকা উচিত না, তারা বলবে, স্বীকার করবে, কিন্তু করে নাই, করতে পারে নাই। কেন করতে পারে নাই? ওই যে মাদ্রাসার হুজুর শিখাই দিয়েছে 3 আঙ্গুলে খাইতে হবে। তাকে আপনি যতই বুঝান না কেন যে না কোরআনে 2 হাত এমন কোনো কথা নাই যে ডাইন হাত দিয়া 3 আঙ্গুলে খাইতে হবে, এটা তো কোরআনে নাই। তুমি যদি কোনো পরিবেশে যাও যেখানে মানুষ 2 হাত দিয়ে খাইতেছে, তুমিও 2 হাত দিয়ে খাইতে পারো, যে এটা কোরআনের বর খেলাপ হইল না, ধর্ম কোরআন যতই বুঝান না কেন ওই যে 3 আঙ্গুল সমস্ত কিছু বুঝে টুইজে লাস্টে যায় সে বুঝে না বা পারে না। কারণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলেমদের ব্যবহারিক জিনিস, ব্যবহারিক প্রয়োগ, গবেষণা এসব শেখায় না, মুখস্থ আলেমেরা। এই যে মনে করেন মুখস্থ আলম, এই যে এই গরম চৈত মাসের গরমের মধ্যে ঢাকা শহরে মোটর সাইকেল চালাইতেছে হেলমেট পরে ওই যে আইনে আছে হেলমেট পরতে হবে, চৈত মাসের গরমে হেলমেটের মধ্যে পরে ইয়ে। আর যদি কেউ হেলমেট না পরে পুলিশ দেখবেন চারিদিক থেকে বাঁশি বাজাইতে আর কি অপরাধ করে ফেলাইছে রে, একেবারে স্বাধীনতা বিরোধীর কাজ করে ফেলছে, হেলমেট নাই মাথায়, এমনভাবে হামলা করবে আপনার। আমি কিন্তু এই 30 বছর 40 বছর আগে মোটর সাইকেল চালাইছি হেলমেট ছাড়া, তখন ধরতো না, এখন দেখি খুব সিরিয়াসলি ধরে। আরে হেলমেটটা দরকার লাগে কেন? হেলমেট দরকার হলো হাইওয়েতে, যেখানে অন্তত 30-40 কিলোমিটার বেগে গাড়ি চলতেছে, ওই স্পিডে যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে, মাথায় আঘাত লাগায়, সে লোকটা মারা যাবে। ঢাকা শহরে এমন কোনো জায়গা আছে যেখানে 30-40 কিলোমিটার গাড়ি স্পিডে মোটর সাইকেল চালানো হয়? এই শহরের অ্যাভারেজ স্পিড হইতেছে 5 থেকে 10 মাইল। ইট করে ডিট করে সাইকেলের স্পিডে যাইতে হয়, মোটর সাইকেল দিয়ে খাড়াই থাকতে হয় অধিকাংশ সময়, দূর করে যাইতেছে, চারিদিকে গ্যাঞ্জাম ভিড়, তার মধ্যে যাইতেছে ম্যাক্সিমাম স্পিড 5-10 কিলোমিটার। ওর মাথায় হেলমেট থাকার তো কোনো দরকার নাই, বরং হেলমেট তার ভিজিবিলিটি কমাই দিচ্ছে। কারণ এই ভিড়ের মধ্যে তার ভিজিবিলিটি বেশি থাকার উচিত ছিল, যেহেতু বেশি ভিড় সেহেতু হেলমেট খুলে তার দিকে দেখার দরকার, কোন দিক থেকে লোক আসতেছে, কোন দিক থেকে গাড়ি আসতেছে, কারণ সে অত্যাধিক ভিড়ের মধ্যে চালাচ্ছে। এই সময় হেলমেট না থাকাই উচিত, তার উপরে তার স্পিড 5 থেকে 10 কিলোমিটার, তাহলে এখানে তো হেলমেট থাকার কোনো প্রয়োজনই নাই, বরং হেলমেট খোলাই উচিত। হেলমেট থাকলে ধরা উচিত যে তুই এত ভিড়ের মধ্যে হেলমেট চালাইতেছিস, তুই তো ভালো করে কিছু দেখতেছিস না। কিন্তু ওই যে বইতে লেখা আছে 3 আঙ্গুলে খাইতে হবে, সেই রকম ওটাও লেখা আছে হেলমেট পরিতে হইবে, না পরিলে পুলিশে ধরিবে। ওই পুলিশ ধরিতেছে, ব্রিটিশ বাবারা শিখাই আছে। তা এখন এই অবস্থা আর কি। তা এখন ভিজিবিলিটি বেশি দরকার, এত ভিড়ের মধ্যে হেলমেট খোলা থাকলে তার মাথাও ঠান্ডা থাকবে, ঝগড়াঝাটিও করবে না, একটু মোটর সাইকেল চালাইতেছে আর রিক্সা গাড়ি সবাই গাইলিতেছে, কারণ হলো মাথা হয়ে গেছে গরম, দেখেও না ঠিক মতন কিছু, হেলমেটের গ্লাস নামাই দিলে ভালো করে কিছু দেখা যায় না, তার উপরে স্পিড হলো 5 থেকে 10 কিলোমিটার। এর মধ্যে একটু এদিকে পুলিশ এসে দাবার দিতেছে, আর পুলিশের দাবার খায়া সে আলটিমেটলি গালাগালি দিতেছে সরকারের
ব্রিজ বানায় যা লাভ এখান থেকে একটু করে কমে যাচ্ছে। কারণ গালাগালি কিন্তু পুলিশের দেয় না, গালাগালি দেয় সরকার। তো যাই হোক, তো এই পুরানো আমলে আলেমদের যা অবস্থা, মাদ্রাসার আলেমদের যে খালি দোষ দিলে হবে তা তো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলেমরা বহু 70 বছরেও বাংলাদেশের আর্মি পুলিশকে সংশোধন করতে পারে নাই। এমনকি ব্রিটিশ থেকে লোক নিয়ে আসছিল, এক্সপার্ট নিয়ে আসছিল, অনেকদিন তারা এই দেশে ছিল, তাদের সাথে মিলেমিশাও চেঞ্জ হইতে পারে নাই। কিন্তু তারা কিন্তু অনুধাবন করে, আইজি সাহেবরা অনুধাবন করে, বলেন যে 3 পয়েন্ট এন্ট্রি ঠিক আছে নাকি, বলবে যে না ঠিক নাই, 1 পয়েন্ট এন্ট্রি হলে ভালো হইতো, কিন্তু 1 পয়েন্ট এন্ট্রিতে বাংলাদেশের জন্য উপযুক্ত না, অত শিক্ষিত লোক নাই। 2 পয়েন্ট এন্ট্রি হলে ভালো, একদল সিপাহী হয়ে ঢুকবে, সার্জেন্ট হয়ে বেরোবে, এপি ব্যাটালিয়ানে থাকলে সে ওয়ারেন্ট অফিসার হবে, কোম্পানি কমান্ডার হবে, 2IC হয়েও রিটায়ারমেন্ট যেতে পারে। আর পুলিশ হিসাবে যদি থাকে, যদি এপি ব্যাটালিয়ান না যায়, যদি নর্মাল পুলিশে থাকে, তাহলে সার্জেন্ট হয়ে রিটায়ার যাবে। বিসিএস অফিসাররা কী করবে, সরাসরি SI হয়ে ঢুকবে, মৌলিক কাজটা আগে শিখবে, ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড মামলা পরিচালনা, তারপরে যে ওই ASP হয়ে মাতব্বরি শুরু করবে, SP হয়ে মহামাতব্বর হয়ে গেল, শহরের মালিক SP সাহেব বলতে গেলে একরকম। তো মহামাতব্বরের হওয়ার আগে একটু খাটাখাটনি তো করতে হবে। খালি আলেম হিসাবে খাটাখাটি করছে, পুলিশ ডিপার্টমেন্টে একটু খাটাখাটনি করতে হবে না, কইরা তারপরে না উনি মাতব্বর হবে। উনি ডাইরেক্ট ওই ঢাকা ইউনিভার্সিটির থেকে আলেম পাশ করে ডাইরেক্ট মাতব্বর, BCS মানে সাদা চামড়া সাহেবদের মতন আর কি। যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বললাম দেখে যে আবার সবাই বাকিরা ভালো তা না। এই যে বুয়েটের আলেমরাই তো তৈরি করছে পানি উন্নয়ন বোর্ড, ওনারা বলে পানি উন্নয়ন করে। বাংলাদেশের পানি উন্নয়ন করা এটাই সোজা কথা, পৃথিবীর মধ্যে এরকম দেশ আর নাই, সারা ভারতের পানি বাংলাদেশ দিয়ে যায়, এখানে পানি উন্নয়ন করে। আচ্ছা যাই হোক, তবুও তো উন্নয়নের নাম দিছে এই যে বুয়েটের আলেমরা পানি উন্নয়ন বোর্ড বহুদিন ধরে পানি উন্নয়ন করতে করতে এখন সিলেট গেছে ডুবে। বলছি কি, বহুদিন আগের থেকে এই যে সিলেট টু জকিগঞ্জ রাস্তা, এখন এই রাস্তাটা হইল মানে স্কোয়ার টু ওই জায়গার নাম হলো চেরাপুঞ্জি। স্কোয়ার টু মানে কি, মানে এই রাস্তাটা হলো পূর্ব পশ্চিম বরাবর, মনে করেন 150 কিলোমিটার রাস্তা পূর্ব পশ্চিম বরাবর, 10 ফিট উঁচা, বেশি নাই, ব্রিজ নাই, খালের নিচ দিয়ে ব্রিজ আছে, যেখানে খাল সেখান দিয়ে ব্রিজ আছে, নদী হইলে ব্রিজ আছে, কিন্তু অন্য জায়গায় ধান ক্ষেতের মধ্যে দিয়ে, ধান ক্ষেত যেখানে সেখানে আর ব্রিজ নাই। প্রবলেম হয়েছে কি, এই জকিগঞ্জ না, শুধু সিলেট জকিগঞ্জ না, আর এই ধরনের পূর্ব পশ্চিমের লম্বা রোড আরও অনেক আছে। এই পাকিস্তান আমলে হয়েছে, বাংলাদেশ আমলে হয়েছে, হরতালেই আছে, ইস্ট ওয়েস্ট রোড। তা এই যে লম্বা রোড, এই রোডের কারণে কি হয়, আমি সিলেটে যখন ছিলাম তখন দেখছি, এমনি যখন পানি নামে চেরাপুঞ্জির থেকে পানি নামে সুনামগঞ্জে, সুনামগঞ্জ আসলে ওয়াটার ক্যাচমেন্ট এরিয়া। এখানে সুনামগঞ্জ আসলে শহর না, এগুলো আসলে 2টা বড় বড় লেক, হাওর, কিছু কিছু উঁচা জায়গা আছে, লাল মাটি পাহাড়, ছোট ছোট পাহাড়, ওখানে মানুষ থাকে। বাকি বলতে গেলে সিলেট সুনামগঞ্জে আপনি পুরাটারই হাওর ধরে নিতে পারেন। হাওর দেখা যায় না, আপনি সিলেটে গেলে আপনি হাওর দেখতে পারবেন না, কারণ রাস্তার 2 পাশ দিয়ে বাড়িঘর, ওই একটা লাইন আছে, বাড়িঘরের একটা লাইন, যার ফলে হাওরগুলা দেখা যায় না। আপনি যদি ওই বাড়ির লাইন পার হয়ে থাকবেন, বাড়ির পিছনেই হাওর, খালি হাওর আর হাওর, ছোট হাওর, বড় হাওর। আমরা নাম হয়তো 2-1টার জানি, এই যে হাকালুকি হাওরের নাম জানি, তারপরে আরও 2-1টা হাওরের নাম জানি, আসলে তা না। সুনামগঞ্জ, নেত্রাকোনা, সিলেটে 3টে হইল হাওর। ওখানে কিছু কিছু লাল মাটির লাভা স্রোত এসে নাম ছিল, ছোটো ছোটো টিলা জাতীয় জায়গা হয়েছিল, সেই সব উঁচা লাল মাটির জায়গাগুলোতে মানুষ থাকে। আর বাকি পুরাটাই হইতেছে হাওর। এটা ওয়াটার ক্যাচমেন্ট এরিয়া, পানি নাইমে আসে যে হিমালয় এবং চেরাপুঞ্জির থেকে যে পানিগুলো নাইমে আসে, এখানে এসে জমা হয়, তারপরে ব্রহ্মপুত্র মেঘনা দিয়ে সমুদ্রে যায় পড়ে। তা নর্মাল যদি বৃষ্টি হয়, তাহলে যে নদী নালা আছে, এই নদী নালা দিয়ে পানি যাইতে পারে,
কোনো অসুবিধা নেই। কিন্তু হঠাৎ করে যদি বেশি বৃষ্টি হয়ে যায় তাইলে কি হয়, পানিটা অনেক হয়ে যায়। তখন ওই রাস্তাগুলা কি করে, এই আমি সিলেট যোগীগঞ্জ রোড যেটা প্রত্যেক বছরই দেখছি পানি উপর দিয়ে যাবে, রাস্তার উপর দিয়ে পানি যায়, রাস্তা ডুববেই। কারণ তখন ওই যে ব্রিজগুলো বানাইছে ওই ব্রিজে কাভার আপ হচ্ছে না, ব্রিজের নিচে তো পানি যাইতেইছেই, কিন্তু তখন ওইটা কাভার আপ হইতেছে, পানি হেড আপ হইতে হইতে একসময় রাস্তা পার হয়ে যাচ্ছে। তার মানে কি, তখন কিন্তু বলতে হবে যে নদী দিয়ে পানি শুধু যাচ্ছে না, পুরা লেক টু লেক পানি ডাইরেক্ট চলে যাচ্ছে। চেরাপুঞ্জি থেকে নাইমা আইসা একদম লেক টু লেক ডাইরেক্ট ধান ক্ষেতের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে মেঘনার দিকে যাচ্ছে। ওই সিকুন দুইটা সুরমা কুশিয়ারের উপরে আর বর্ষা করে বসে নাই, পানি সদল বলে রওনা দিছে মেঘনার দিকে। তেমনি সদল বলে রওনা দিছে মেঘনার দিকে, এত ব্রিজ তো নাই। তেমনি যে আলেমরা এখন কি করছে, যে ব্রিজ ছাড়া রাস্তা বানাইছে। এখন কই বলে যে অর্থনৈতিক ব্যাপার সেবার, এই জন্য ব্রিজ ছাড়া রাস্তা বানায়। এখন আসলে আধা কিলোমিটার পর ব্রিজ থাকা উচিত সিলেটের রাস্তা, যেগুলো বিশেষ করে যেগুলো নাকি ইস্ট ওয়েস্টের দিকে চলছে। ইস্ট ওয়েস্টের দিকে লম্বা কোনো রাস্তা যদি হয়, যদি সেটা যদি 50 কিলোমিটারের উপরে হয়ে যায়, তাইলেই তার থাকতে হবে অনেক ব্রিজ, 1 কিলোমিটার পর ব্রিজ থাকতে হবে, তাইলে যদি পোষায়। কিন্তু তা ওভারঅল কোনো পরিকল্পনা নাই। যদি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছে, বলতে ভাই কী করবো, কাজের বিনিময়ে খাদ্য দিতেছে আর খালি রাস্তাঘাট বানাইতেছে, পানি যে কি হচ্ছে না হচ্ছে আমরা তো কিছু করতে পারি না। আর এটা করতে পারোস না, শক্ত হয়ে খাড়া। মন্ত্রী সাহেবরে ধর, এমপি সাহেবরে ধর, শক্ত এক ঝাড়ি দিয়ে কথা কয়। এমপি সাহেবরা তো এরকম বলবেই, সে নির্বাচনে জিতেই বলবে যে আমার এলাকার জনগণের জন্য একটা রাস্তার দরকার, অমুক টু জায়গা টু অমুক জায়গা, এই রাস্তা কালকেই হইতে হবে। এ তো কালকেই রাস্তা দেখবো। তুমি না বলবা যে এখানে এই টেকনিক্যাল প্রবলেম আছে, শক্ত হয়ে খারাইলে সে ওইটা চাবে না। যে আলেম সাহেব শক্ত হয়ে খারায় না, ওভারঅল একটা মাস্টার প্ল্যানও তার নাই। তা এখন যাই হোক, বাংলাদেশে খালি মাদ্রাসা মৌলানাদের যে গোলমাল তা না, সর্বপ্রকার আলেমদের গোলমাল আছে। এখন আবার শিক্ষানীতিতে পরিবর্তন আসতেছে, পরীক্ষা টরীক্ষা উঠাই দিয়ে গবেষণামূলক মাথা তৈরি করার জন্য একজন মন্ত্রী সাহেব উদ্যোগ নিছে। এটাতে যদি ভালো কিছু হয়, ইউনিভার্সিটির থেকেও পরীক্ষা টরীক্ষা উঠাই দেওয়া উচিত, গবেষণামূলক মাথা। আসলে এটা ইউনিভার্সিটিরই দরকার, পরীক্ষা টরীক্ষা কিসের গোড়ার আন্ডা। প্রফেসর সাহেব বলবে যে এই ছেলে ভালো, এই ছেলে খারাপ। স্কুলের চেয়ে বেশি দরকার হলো ইউনিভার্সিটিতে। দেখা যাক, নিউ জেনারেশনের ছেলেদেরকে স্মার্ট দেখা যায়, এই জন্যই আলোচনাটা করলাম, যেন নিউ জেনারেশনের প্রতি একটু আশা আছে আমার। দেখতে স্মার্ট, কথাবার্তায় স্মার্ট। সেদিন দেখি যে একটা আরে বাপ রাইগে রিক্সাওয়ালারে দমকাইতেছে বিদ্যুতের মতন, এই 12-13 বছর বয়সে এমন জারি দিল, 14-15 বছর বয়সে রিক্সাওয়ালার কাম সারা। বুঝলাম, হ্যাঁ গুড। আমি দূরের থেকে দেখছি আর কি। যাই হোক, এবার তো আল্লাহ হাফেজ।